আচ্ছা, আজকের আমাদের আলোচ্য বিষয়গুলো হলো যে আমিষের কাজ, লিপিডের বৈশিষ্ট্য, কাজ, প্রকারভেদ। তো প্রথমে আমরা আসি আমিষের বা প্রোটিনের কাজ, যেটা আমরা পড়াই। জীবদেহের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে, যেমন কোলাজেন। কোলাজেন যে আমিষটা আছে, এটা হলো জীবদেহের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। কোষে প্রোটিন সঞ্চিত খাদ্য হিসেবে কাজ করে, প্রয়োজনে শক্তি উৎপাদন করে। বিভিন্ন অঙ্গাণু এবং কোষঝিল্লি গঠনে কাজ করে। এনজাইম হিসেবে জীবদেহের ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ করে। অ্যান্টিবডির গাঠনিক উপাদান হিসেবে দেহের প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করে এবং দেহকে রোগমুক্ত রাখে, যেমন ইমিউনোগ্লোবিউলিন। আসলে অ্যান্টিবডির যে রাসায়নিক নাম, সেই রাসায়নিক নামটাই হলো ইমিউনোগ্লোবিউলিন। জীবদেহের প্রয়োজনীয় হরমোন উৎপন্ন করে, যেমন ইনসুলিন। হিস্টোন প্রোটিন নিউক্লিয়াস এবং নিউক্লিক অ্যাসিডকে কার্যকর করে। কিছু প্রোটিন বিষাক্ত হওয়ায় অনেক জীব তা খেয়ে মারা যায়, যেমন সাপের বিষের প্রোটিন। সাপের বিষটা আসলে প্রোটিন নির্মিত, আর এই প্রোটিন সাপ যখন দংশন করে তখন এই বিষটা প্রাণীর শরীরে প্রবেশ করে, যার ফলে সে প্রাণীটা মারা যায়। হিমোগ্লোবিন প্রোটিন প্রাণীদেহের সমস্ত কোষে অক্সিজেন সঞ্চালন করে। আমরা জানি অক্সি হিমোগ্লোবিন যৌগ আকারে এই হিমোগ্লোবিন প্রোটিন অক্সিজেন সরবরাহ করে থাকে কোষে কোষে। মানব দেহে পেপটাইড থেকে উৎপাদিত প্রোটিন ডিফেন্সিভ অ্যান্টিবডি হিসেবে কাজ করে, পিগমেন্ট হিসেবে কাজ করে, যেমন রডোপ্সিন। পিগমেন্ট হলো এক ধরনের রং, বা রঞ্জক। তাহলে এই রঞ্জকটা আমাদের চোখে আছে, এই রঞ্জকটার নাম হলো রডোপ্সিন। এটা একটা প্রোটিন। ইন্টারফেরন একটি কোষীয় প্রোটিন, এটি ভাইরাস আক্রমণে স্বতঃস্ফূর্তভাবে দেহে তৈরি হয়। তাহলে ইন্টারফেরনটা কি করে, যে যখন আমাদের দেহে ভাইরাস আক্রান্ত করে কোনো কোষকে, তখন এই ইন্টারফেরন সেই ভাইরাসটাকে মেরে ফেলার চেষ্টা করে, যাতে ভাইরাসটা অন্য কোষকে আর আক্রান্ত না করতে পারে। 1 গ্রাম প্রোটিন জারণে 4.1 কিলোক্যালোরি শক্তি উৎপন্ন হয়। এই ছিল। স্যার হ্যাঁ, বলো। স্যার ডিফেন্সিভ ডিফেন্সিভ অ্যান্টিবডি কি? ডিফেন্সিভ অ্যান্টিবডি, ডিফেন্সিভ মানে হলো প্রতিরক্ষা। না, মানবদেহের পেপটাইড থেকে উৎপাদিত যে প্রোটিনগুলো আছে, মানবদেহের যে প্রোটিনগুলো উৎপন্ন হয়, এটা এক ধরনের প্রোটিন। অ্যান্টিবডি কিন্তু এক ধরনের প্রোটিন। এরা কি কাজ করে? এরা ডিফেন্সিভ, মানে বডি ডিফেন্স। হ্যাঁ, বিভিন্ন অণুজীবের প্রতি এরা ডিফেন্স বা একটা প্রতিরোধ গড়ে তোলে, প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলে। হ্যাঁ, এই জন্য বলতেছে ডিফেন্সিভ অ্যান্টিবডি হিসেবে কাজ করে। অ্যান্টিবডি এক ধরনের প্রোটিন, আর এই প্রোটিনটা দেহের প্রতিরক্ষায় ভূমিকা রাখে। বুঝছো? হ্যাঁ স্যার। আচ্ছা, কি করে আজকে দুইজন, বাকি ফাহিম আর সিফাত নাই দেখছি, ব্যাপার কি? এখনো জয়েন হয় নাই। স্যার ফাহিম তো একটু বিয়াই গেছে, আর এই সিফাত। আর নেটের প্রবলেম। আহ, জীবদেহে প্রোটিনের ভূমিকা। প্রথমে আসছি আমরা এনজাইমের ভূমিকা। সকল এনজাইমই প্রোটিন। এনজাইম জৈব অনুঘটক হিসেবে প্রাণ রাসায়নিক বিক্রিয়ার হার বৃদ্ধি করে, যা জীবের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। ক্ষয়পূরণ ও বৃদ্ধিতে বিভিন্ন জৈবনিক ক্রিয়াকলাপের জন্য দেহের যে ক্ষয়ক্ষতি হয় তা পূরণ করার জন্য প্রোটিনের প্রয়োজন হয়। গাঠনিক ভূমিকা। তন্তুজ প্রোটিন বিভিন্ন অঙ্গের আবরণী তৈরি, বিভিন্ন টিস্যুর মধ্যে সংযোগ স্থাপনকারী হিসেবে কাজ করে। পরিবহনে কোষের অভ্যন্তরে বিভিন্ন অণুর পরিবহন, আয়ন স্থানান্তর প্রভৃতি প্রোটিনের মাধ্যমে ঘটে। যেমন আমরা একটু আগেই জানলাম যে হিমোগ্লোবিন প্রোটিনটা প্রাণীদেহের সকল কোষে অক্সিজেন সরবরাহ করে। জীবদেহের গঠনে জীবের বৃদ্ধি ও বিকাশ হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়। যেমন বিশেষ কয়েকটি হরমোন হলো ইনসুলিন, সোমাটোট্রপিক হরমোন, লিউকোট্রফিন হরমোন ইত্যাদি। তাহলে এরা এই সমস্ত হরমোন প্রোটিন নির্মিত, আর এই হরমোনগুলো জীবের বৃদ্ধি ও বিকাশে বিভিন্নভাবে ভূমিকা রাখে। বিষক্রিয়া ও আত্মরক্ষা। বিভিন্ন প্রক্রিয়ায় প্রোটিন থেকে বিষাক্ত পদার্থ উৎপন্ন হয়। এসব পদার্থ জীবের আত্মরক্ষার জন্য সহায়ক। যেমন সাপের বিষ বা ভেনম। সাপের বিষকে ভেনম বলা হয়, যা সাপের আত্মরক্ষায় ব্যবহৃত হয়। হ্যাঁ, এটা সাপ এই প্রোটিনটা নির্গত করে বা বিষটা নির্গত করে দিয়ে সাপ নিজেকে আত্মরক্ষা করে। ভাইরাস ক্যান্সার প্রতিরোধে। বিভিন্ন ধরনের ক্যান্সারের কারণ হিসেবে ভাইরাস চিহ্নিত হয়েছে। ইন্টারফেরন এক ধরনের প্রোটিন। হ্যাঁ, এই প্রোটিন ভাইরাস প্রতিরোধক হিসেবে
ব্লাড ক্যান্সার নিরাময় ব্যবহৃত হয়। অ্যান্টিবায়োটিক তৈরিতে অ্যান্টিবায়োটিক নানা ধরনের রোগ নিরাময়ে ব্যবহৃত হয়। বিপাকীয় বিক্রিয়ায় জীবদেহে এবং বিশেষ করে অণুজীব এসব ব্যক্তি অ্যান্টিবায়োটিক উৎপন্ন করে। ইমিউনিটি, রোগ জীবাণু, ইমিউনিটি মানে হলো এটা হলো রোগ প্রতিরোধ ব্যবস্থা। রোগ জীবাণু ধ্বংস ও নিয়ন্ত্রণের জন্য কোষক দেহে যে অ্যান্টিবডি তৈরি হয় তা মূলত প্রোটিন। ব্যথানাশক, মস্তিষ্কে উৎপন্ন এন্ডোরফিন ব্যথানাশক হিসেবে ব্যবহৃত হয়। ঘুম সৃষ্টিত প্রোটিন দরকার, যেমন অতি সম্প্রতি আবিষ্কৃত ঘুম আনয়নকারী এস ফ্যাক্টর বিশেষ ধরনের প্রোটিন বলে প্রমাণিত হয়েছে। তাহলে জীবদেহেও বিভিন্ন প্রোটিনের ভূমিকা রয়েছে। তোমরা কি একটা প্রশ্ন বলতে পারবা যে ভ্যাকসিন আর অ্যান্টিবায়োটিক এটা আমরা কখন প্রয়োগ করি? ভ্যাকসিন আর অ্যান্টিবায়োটিক এই দুটো জিনিস আমরা না কখন স্যার। প্রয়োগ করি বলতে পারবা কেউ? ভ্যাকসিন কখন আর অ্যান্টিবায়োটিক কখন? স্যার ভ্যাকসিন কি ওই যে ভাইরাস মারার জন্য? না না, কখন প্রয়োগ করি? মারার জন্য বলতেছি না, কখন প্রয়োগ করা হয় ভ্যাকসিন আর অ্যান্টিবায়োটিক, কারো ধারণা আছে? কারণ বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে ভ্যাকসিন ভ্যাকসিন আমরা ভ্যাকসিন করে পাগল হয়ে যাচ্ছি, তাই না? তাহলে হ্যাঁ স্যার। ভ্যাকসিনটা কেন আমরা নিব? যাতে ভাইরাস রোগ যাতে না হয়। করোনা ভ্যাকসিন আমরা বলছি না, যে করোনা ভ্যাকসিনটা যদি আমরা পেয়ে যাই তাহলে আমাদের কি হবে, যে করোনা ভাইরাস যদি আমাদেরকে অ্যাটাক করে তাহলে আমাদের রোগ হবে না। তাহলে ভ্যাকসিনটা হলো রোগ সৃষ্টি হওয়ার আগে নিতে হয়, আর অ্যান্টিবায়োটিকটা হলো রোগ হওয়ার পরে অ্যান্টিবায়োটিক, পরে। হ্যাঁ ডাক্তার অ্যান্টিবায়োটিক লিখে দেয়। তাহলে ভ্যাকসিন রোগ হওয়ার আগে আর অ্যান্টিবায়োটিক রোগ হওয়ার পরে ব্যবহার করতে হয়। তাহলে প্রোটিন শেষ, আমরা আজকে আসবো নতুন রাসায়নিক পদার্থ লিপিড বা স্নেহ জাতীয় পদার্থ। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন সহযোগে গঠিত ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলের উচ্চ আণবিক ওজন বিশিষ্ট স্টারকে ফ্যাট বা লিপিড বলে। জার্মান বিজ্ঞানী ব্লার 1943 সালে সর্বপ্রথম লিপিড শব্দটি ব্যবহার করেন। গ্রিক ওয়ার্ড লাইপোস মানে হলো ফ্যাট, ফ্যাট থেকে লিপিড শব্দটির উৎপত্তি, যার বাংলা হলো স্নেহ পদার্থ। তাহলে লিপিড হচ্ছে উদ্ভিদ এবং প্রাণীদেহে বিদ্যমান গুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক পদার্থ, যা হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন নিয়ে গঠিত এবং এগুলো পানিতে অদ্রবণীয়, কিন্তু কিছু জৈব দ্রাবকে দ্রবণীয়। জৈব দ্রাবক বলতে এখানে ইথার, ক্লোরোফর্ম, পেট্রোল, বেনজিন, তারপরে আরো হতে পারে অ্যালকোহল ইত্যাদি হলো জৈব দ্রাবক। তাহলে লিপিড জৈব দ্রাবকে দ্রবণীয় কিন্তু পানিতে অদ্রবণীয়। এই জন্য আমরা কিন্তু খেয়াল করেছি যে পানিতে কিন্তু তেল, চর্বি এগুলো কিন্তু মিশে না, পানির উপরে ভেসে থাকে। লিপিডের উৎস, লিপিড উৎস দুই ধরনের, একটা প্রাণীজ একটা উদ্ভিদ। প্রাণীর উৎসগুলো হলো চর্বি, মাখন, ঘি। আর উদ্ভিদ উৎসের মধ্যে আছে সয়াবিন, তিল, সূর্যমুখী, বাদাম, পাম, নারকেল, জলপাই ইত্যাদি। এবার আমরা আসবো লিপিডের বৈশিষ্ট্য। লিপিড হলো বর্ণহীন, গন্ধহীন, স্বাদহীন জৈব যৌগ। এটি পানিতে অদ্রবণীয় কিন্তু জৈব দ্রাবকে দ্রবণীয়। জৈব দ্রাবক একটু আগে আমি বললাম নামগুলো। এরা ফ্যাটি অ্যাসিডের এস্টার হিসেবে বিরাজ করে। লিপিড পানির চেয়ে হালকা, তাই পানিতে ভাসে। হ্যাঁ, এটা আমরা নিজেরাও জানি যে পানির উপরে যদি আমরা তেল ঢেলে দিই তাহলে তেল পানিতে ভেসে থাকবে। হাইড্রোলাইসিস মানে আর্দ্র বিশ্লেষণ শেষে এরা ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত হয়। তাহলে লিপিডকে যদি আমরা আর্দ্র বিশ্লেষণ করি তাহলে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল অবশ্যই পাবো। লিপিডের আণবিক ওজন বৃদ্ধির সাথে সাথে গলনাঙ্কও বেড়ে যায় এবং এদের সুনির্দিষ্ট কোনো গলনাঙ্ক নেই। সাধারণ উষ্ণতা, এটা বলতে বোঝাচ্ছে কক্ষ তাপমাত্রা, রুম টেম্পারেচার। সাধারণ উষ্ণতায় কিছু লিপিড তরল অবস্থায় থাকে যাদের বলবো তেল, আর কিছু লিপিড কক্ষ তাপমাত্রায় কঠিন থাকবে যাদের বলবো চর্বি। লিপিডের সাথে সুদান 3 দ্রবণ যোগ করলে লাল বর্ণ সৃষ্টি হয়। তাহলে এগুলো সবই ছিল লিপিডের বৈশিষ্ট্য। এবার আসবো লিপিডের কাজ। স্যার। হ্যাঁ বলো। স্যার ওই যে 5 নাম্বার আর 6 নাম্বার বৈশিষ্ট্য একটু আরেকবার আচ্ছা, বুঝিয়ে দেন। কাজ বলছে হাইড্রোলাইসিস মানে তো বুঝো আর্দ্র বিশ্লেষণ। হাইড্রোলাইসিস মানে কি? হ্যাঁ স্যার। আর্দ্র বিশ্লেষণ। আদ্র।
হ্যাঁ, তাহলে এখন আমরা জানি লিপিড, মনে করো যে চর্বি, চর্বি হলো কি নারকেল তেল একটা চর্বি, বা আমরা যে ভোজ্য তেল সয়াবিন খাই বা সরিষার তেল খাই, এগুলো কিন্তু এক ধরনের লিপিড। তো এদেরকে যদি আমরা হাইড্রোলাইসিস করি, হাইড্রোলাইসিস অনেকভাবে করা যায়। এনজাইমের সাহায্যে করা যেতে পারে, তাপের সাহায্যে করা যেতে পারে, হ্যাঁ, বা অন্য কোনো কৃত্রিম রাসায়নিক পদার্থ দ্বারাও করা যেতে পারে। তাহলে এদেরকে যদি আমরা হাইড্রোলাইসিস করি বা ভাঙি, তাহলে আমরা ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল পাবো। হ্যাঁ, আবার লিপিডের আণবিক ওজন বৃদ্ধির সাথে সাথে গলনাঙ্ক বৃদ্ধি পায়। তাহলে যে সমস্ত লিপিডকে অত্যাধিক তাপ দেওয়ার ফলে তারপরে যদি সে গলে, তাহলে বুঝতে হবে সেই লিপিডের আণবিক ওজন বেশি। যেমন মনে করো যে নারকেল তেল, এটা কিন্তু রুম টেম্পারেচারে সাধারণত, এখন মনে করো যে ঠান্ডার সময় এখন কিন্তু এটা জমাট বেঁধে আছে। হ্যাঁ, এটা দেখা যায় যে 20 ডিগ্রি বা 21 ডিগ্রি সেলসিয়াস তাপ দিলে সে গলে যাবে। আবার দেখবা যে গরু বা খাসির যে চর্বি, এগুলো কিন্তু লিপিড। গরু বা খাসির চর্বিকে গলানোর জন্য তোমাকে 100 ডিগ্রি সেলসিয়াস বা তারও বেশি তোমার তাপমাত্রা লাগবে সেগুলো গলানোর জন্য। তাহলে বুঝতে হবে এই নারকেল তেলের চাইতে গরু বা খাসির যে চর্বিগুলো আছে তাদের আণবিক ওজন বেশি। তাহলে যে লিপিডের আণবিক ওজন বেশি, হ্যাঁ, বা ওজন বৃদ্ধি বেশি হবে, তাদের গলনাঙ্ক বেশি হবে। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এবার আসবো লিপিডের কাজ। চর্বি ও তেল জাতীয় লিপিড উদ্ভিদ দেহে সঞ্চিত খাদ্য হিসেবে জমা থাকে। ফসফোলিপিড বিভিন্ন মেমব্রেন গঠনের উপাদান হিসেবে কাজ করে। যেমন আমরা দেখেছি কোষ ঝিল্লি, তারপরে আমরা দেখেছি ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া, হ্যাঁ, এই সমস্ত অঙ্গাণুর ঝিল্লি গঠনে অংশ নিয়েছিল। মোম জাতীয় লিপিড পাতার বহিরাবরণে স্তর সৃষ্টি করে, অতিরিক্ত প্রসারণ রোধ করে। আমরা জানি পাতার উপরে কিউটিকেলের একটা লেয়ার থাকে। এই কিউটিকেল লেয়ারটা হলো মোম জাতীয় পদার্থ দ্বারা গঠিত। আর কিউটিকেল থাকলে কি হয়? প্রশোধন কম হয়। কিউটিকেল, হ্যাঁ, পাতা থেকে অতিরিক্ত পানি বের হতে দেয় না। হ্যাঁ, এই জন্য প্রশোধন রোধ হয়। কতিপয় এনজাইমে প্রস্তুতি গ্রুপ হিসেবে ফসফোলিপিড কাজ করে। সালোক সংশ্লেষণে গ্লাইকোলিপিড বিশেষ ভূমিকা পালন করে। প্রোটিনের সাথে লিপিড যুক্ত হয়ে লিপোপ্রোটিন গঠন করে এবং লিপোপ্রোটিন শক্তি উৎপাদন প্রক্রিয়ার সাথে জড়িত থাকে। তাহলে এগুলো হলো কাজ। এবার আমরা আসবো শ্রেণী বিভাগ। তো লিপিডকে কার উপর ভিত্তি করে শ্রেণী বিভাগ করা হয়েছে? রাসায়নিক বৈশিষ্ট্যের উপর নির্ভর করে লিপিডকে 3 ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বর সরল, 2 নম্বর যৌগিক, 3 নম্বর উদ্ভূত লিপিড। সরল লিপিড আবার দুটো ভাগ আমরা দেখবো, একটা হলো স্নেহদ্রব্য আর একটা হলো মোম। যৌগিক লিপিডকে আমরা 4 ভাগে ভাগ করেছি, গ্লাইকোলিপিড, ফসফোলিপিড, লিপোপ্রোটিন, সালফোলিপিড। উদ্ভূত লিপিডকে আমরা 3 ভাগে ভাগ করেছি, স্টেরয়েড, টারপিনস, রাবার। এখন এই ভাগগুলোর আমরা বিবরণ করব। তাহলে আমরা বলতেছি প্রথমে আসবে সরল লিপিড। সরল লিপিড কাকে বলবো? যেসব লিপিডের বিশ্লেষণে স্নেহ পদার্থ ছাড়া আর কোনো কিছু পাওয়া যায় না, তাকে সরল লিপিড বলে। মানে এই সমস্ত লিপিডকে বিশ্লেষণ করলে আমরা শুধু কি পাবো? ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল পাবো। হ্যাঁ, ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল হলো লিপিডের ক্ষুদ্রতম একক। ঠিক আছে? তাহলে এই সরল লিপিডকে বিশ্লেষণ করলে আমরা যেসব লিপিডের বিশ্লেষণে শুধু স্নেহ পদার্থ, বা আমরা এখানে বলতে পারি ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল ছাড়া অন্য কিছু পাবো না, তাকে আমরা বলবো সরল লিপিড। এটা 2 ধরনের। 1 নম্বর হলো স্নেহদ্রব্য বা ট্রাইগ্লিসারাইড, আর এটাকে বলবো মোম। তাহলে সরল লিপিড 2 ধরনের, স্নেহদ্রব্য আর মোম। স্নেহদ্রব্যর আরেকটা নাম হলো ট্রাইগ্লিসারাইড। এখন আসবো ট্রাইগ্লিসারাইড বা স্নেহদ্রব্য কাকে বলে। গ্লিসারল ও ফ্যাটি অ্যাসিডের এস্টারকে স্নেহদ্রব্য বা ট্রাইগ্লিসারাইড বলে। 1 অণু গ্লিসারলের সাথে 3 অণু ফ্যাটি অ্যাসিড সংযুক্ত হয়ে 1 অণু ট্রাইগ্লিসারাইড তৈরি হয়। এতে 3 অণু পানি তৈরি হয়। ওকে, তাহলে আমরা এই ট্রাইগ্লিসারাইড গঠনে কয় অণু লাগবে? গ্লিসারল লাগবে 1 অণু। আর কয় অণু ফ্যাটি অ্যাসিড অণু। লাগবে? 3 অণু। তাহলে বাম 3 সাইড, অণু। হ্যাঁ, বাম সাইডে যেটা আছে সেটা হলো গ্লিসারলের সংকেত। বাম সাইডে গ্লিসারলের সংকেতে খেয়াল করো, নিচে হাইড্রোক্সিল কয়টা আছে? নিচে হাইড্রোক্সিল কয়টা আছে? 3টা। তিনটা। হ্যাঁ, এই জন্য গ্লিসারলকে আবার বলা হয়, গ্লিসারলের আরেকটা নাম ট্রাইহাইড্রিক অ্যালকোহল। যেহেতু এর 3টা হাইড্রোক্সিল আছে, এই জন্য এর নাম কি আরেকটা? গ্লিসারলের আরেকটা নাম, গ্লিসারলের নাম গ্লিসারিন হতে পারে, গ্লিসারলের আরেকটা নাম হলো ট্রাইহাইড্রিক অ্যালকোহল। হাইড্রোক্সাইড। ট্রাইহাইড্রিক অ্যালকোহল, এর আরেকটা নাম কি? ট্রাই
হাইড্রিক ট্রাইহাইড্রিক অ্যালকোহল। হাইড্রিক অ্যালকোহল। হ্যাঁ, কারণ এর গঠনে আমরা দেখব 3টা হাইড্রোক্সিল আছে। ওকে, তাহলে এইটা এখনো লাগবে, গ্লিসারলটা লাগবে এখনো। আর ডান সাইডে যে এটা আছে সেটা হলো একটা ফ্যাটি অ্যাসিড। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে ফ্যাটি অ্যাসিড। এই ফ্যাটি অ্যাসিডের গঠনে 3টা লাগবে, এরকম 3টা লাগবে। তাহলে 3টা ফ্যাটি অ্যাসিড এবং একটা গ্লিসারল বিক্রিয়া করে ট্রাইগ্লিসারাইড পাওয়া যাবে। তাহলে একটা ট্রাইগ্লিসারাইড হবে এবং এখানে 3 অণু পানি অপসারিত হবে। ঠিক আছে, আমরা বিক্রিয়াটা এখানে দেখাইনি। তোমাদের এগুলো পরীক্ষার সময় যখন তোমরা করবা তখন গ্লিসারলের সংকেত, তারপরে যে ফ্যাটি অ্যাসিডের সংকেত, এগুলো দেওয়ার দরকার নেই। হ্যাঁ, জাস্ট এটা বোঝানোর জন্য এটা আমি এখানে করলাম। এখনো গ্লিসারল এবং 3 অণু ফ্যাটি অ্যাসিড বিক্রিয়া করে কি করবে, ট্রাইগ্লিসারাইড তৈরি করবে এবং 3 অণু পানি তৈরি করবে। আচ্ছা, ফ্যাটি অ্যাসিড এখন 2 ধরনের আছে, একটাকে বলা হয় সম্পৃক্ত আর এটাকে বলা হয় অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। ফ্যাটি অ্যাসিডের চেইনে কার্বন কার্বন ডবল বন্ড না থাকলে তাকে সম্পৃক্ত বা স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বলে। আবার ফ্যাটি অ্যাসিডের কার্বোহাইড্রেট চেইনে কার্বন কার্বন এক বা একাধিক ডবল বন্ড থাকলে তাকে অসম্পৃক্ত বা আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বলে। তাহলে উপরে যে আমরা ফ্যাটি অ্যাসিডটা দেখতে পাচ্ছি, এই স্ট্রাকচারে দেখো কার্বনের সাথে কার্বন কোথাও কি ডবল বন্ড আছে? কোনো কার্বনের সাথে ডবল বন্ড দ্বারা কোথাও যুক্ত আছে? নাই। তাহলে এটা হলো কার্বন কার্বন একক বন্ধন। তাহলে এই ফ্যাটি অ্যাসিডটা হলো স্যাচুরেটেড বা সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। হ্যাঁ, যদি এরকমই কোনো একটা হয়, মানে যৌগ হয় এবং অন্য অন্য আরেক ধরনের যৌগ, যে যৌগে দেখা যাবে কার্বন কার্বন ডবল বন্ড আছে, হ্যাঁ, সেটা যে যে কার্বনেই থাক, তখন সেটাকে আমরা বলবো আনস্যাচুরেটেড বা অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। তাহলে কার্বন কার্বন একক বন্ধন থাকলে হবে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, আর কার্বন কার্বন দ্বিবন্ধন থাকলে, হ্যাঁ, সেটাকে বলবো অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। তাহলে সম্পৃক্ত আর অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের পার্থক্য বুঝলা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আসবো ট্রাইগ্লিসারাইডের প্রকারভেদ। ট্রাইগ্লিসারাইড 2 ধরনের, যথা চর্বি এবং তেল। তো প্রথমে আসছি আমরা চর্বি। যেসব ট্রাইগ্লিসারাইড সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড দিয়ে তৈরি এবং সাধারণ তাপমাত্রায়, মানে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কঠিন বা অর্ধকঠিন অবস্থায় বিরাজ করে, তাকে চর্বি বলে। যেমন উদ্ভিদ চর্বি ও পাম অয়েল। হ্যাঁ, তাহলে এগুলো হবে, চর্বি হবে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড দিয়ে তৈরি, মানে কার্বন কার্বন একক বন্ধন দ্বারা গঠিত, আর কক্ষ তাপমাত্রায় এরা কঠিন অবস্থায় থাকবে। এবার আমরা আসছি হলো তেল। তাহলে তেল আমরা কাকে বলবো? তেল হলো যে এটা হলো যেসব ট্রাইগ্লিসারাইড অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড দিয়ে তৈরি, এবং সাধারণ তাপমাত্রায় তরল অবস্থায় থাকে, তাকে তেল বলে। যেমন সাধারণ ভোজ্য তেল। ঠিক আছে, এখন আমরা আসবো চর্বি এবং তেলের মধ্যে পার্থক্য কি কি আছে। চর্বি আর তেলের মধ্যে পার্থক্য হলো, আমরা চর্বির মধ্যে দেখতে পাবো লম্বা শিকল ফ্যাটি অ্যাসিড, আর তেলের মধ্যে দেখবো খাটো শিকল ফ্যাটি অ্যাসিড। তারপর চর্বি সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড ধারণ করে, মানে কার্বন কার্বন একক বন্ধন দ্বারা গঠিত। আর তেলে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড ধারণ করে, মানে কার্বন কার্বন ডবল বন্ড থাকবে। চর্বি কক্ষ তাপমাত্রায় কঠিন থাকবে বা অর্ধকঠিন থাকবে, তেল কক্ষ তাপমাত্রায় তরল থাকবে। চর্বির গলনাঙ্ক অনেক বেশি, প্রায় 70 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তেলের গলনাঙ্ক কম, প্রায় 5 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। চর্বি, উদ্ভিদ চর্বি, পাম অয়েল, নারকেল তেল ইত্যাদি, হ্যাঁ, মাখন, ঘি, এগুলো হলো প্রাণীজ চর্বি। মাছের তেল, এগুলো প্রাণীজ চর্বি। আর তেলের উদাহরণ হলো ভোজ্য তেল। ভোজ্য তেল বলতে বোঝায় সরিষা, সয়াবিন। হ্যাঁ, তাহলে এই হলো আমরা চর্বি এবং তেলের পার্থক্য জানলাম। তাহলে নারকেল তেল বলতেছি তেল, কিন্তু আসলে এটা চর্বি। কারণ নারকেল তেল এখন হলো আমাদের যে টেম্পারেচার, এখন আমাদের কোনো কোনো এলাকায় 17-18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখা যাচ্ছে। তো সেই এলাকাগুলোতে যদি আমরা নারকেল তেল দেখি, দেখবো যে জমাট। আর যে সমস্ত এলাকায় 20 ডিগ্রি সেলসিয়াসের উপরে এখনো তাপমাত্রা, সেই সকল এলাকায় দেখবা যে নারকেল তেল তরল হয়ে আছে। ঠিক আছে, তাহলে এটার নাম যদিও তেল, কিন্তু আসলে এটা চর্বি। কাজ, ট্রাইগ্লিসারাইডের কাজ: ফল ও বীজে সঞ্চিত খাদ্য হিসেবে জমা থাকে। বীজের অঙ্কুরোদ্গমের সময় এসব লিপিড কার্বোহাইড্রেটে পরিবর্তিত হয়ে বর্ধিষ্ণু চারার খাদ্য ও শক্তি যোগায়। তাহলে ট্রাইগ্লিসারাইড এটা বীজে থাকবে, আর বীজ যখন অঙ্কুরিত হয় তখন এই অঙ্কুরিত
হওয়ার সময় যে লিপিডগুলো ভিজে থাকে সেই লিপিডগুলো শর্করায় পরিণত হয় এবং শর্করায় পরিণত হয়ে যে চারাটা বৃদ্ধি পাচ্ছে সেই চারার খাদ্য এবং শক্তি যোগায়। তাহলে এবার স্বরলিপিডের 2 নম্বর অংশে আমরা আসছি। স্বরলিপিডের 2 নম্বর অংশ ছিল মোম। তাহলে ফ্যাটি অ্যাসিড এবং মনোহাইড্রক্সি অ্যালকোহলের এস্টারকে মোম বলে। এখানে বলতেছি আমরা ফ্যাটি অ্যাসিড এবং মনোহাইড্রক্সি অ্যালকোহল। আমরা গ্লিসারলের নাম কি দিয়েছিলাম, কারো মনে আছে? গ্লিসারলের নাম কি ছিল? গ্লিসারলের নাম ছিল গ্লিসারিন, আর এটা কি বলেছিলাম, কি অ্যালকোহল? ট্রাইহাইড্রিক অ্যালকোহল। মনে আছে? ট্রাইহাইড্রিক অ্যালকোহল। হ্যাঁ, গ্লিসারলের ক্ষেত্রে আমরা তাই বলেছিলাম না, ট্রাইহাইড্রিক অ্যালকোহল এটার নাম। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, এখন আমরা বলছি মোম। তাহলে মোমের ক্ষেত্রে কি কি থাকবে? ফ্যাটি অ্যাসিড এবং মনোহাইড্রক্সি অ্যালকোহল। মনো মানে কি? এক, আর হাইড্রক্সি মানে কি? হাইড্রক্সিল মূলক। তাহলে এখানে মোম গঠনে কি থাকবে? যে অ্যালকোহলটা থাকবে সেই অ্যালকোহলে হাইড্রক্সিল গ্রুপ থাকবে একটা। তাহলে ফ্যাটি অ্যাসিড এবং মনোহাইড্রক্সি অ্যালকোহলের এস্টারকে মোম বলে। কোনো কোনো উদ্ভিদে প্রাপ্ত মোম 24 থেকে 36টি কার্বন পরমাণু বিশিষ্ট হয় এবং এটি অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড দিয়ে তৈরি। মোম পানিতে অদ্রবণীয়, রাসায়নিকভাবে নিষ্ক্রিয়, কারণ এদের হাইড্রোকার্বন চেনে কোনো ডবল বন্ড থাকে না। সাধারণ তাপমাত্রায় এটি কঠিন হিসেবে থাকে এবং এর গলনাঙ্ক চর্বির চেয়ে বেশি। এদের চেইন অত্যন্ত দীর্ঘকায়। মোমে ফ্যাটি অ্যাসিডের পরিসর, মানে যে আমরা ফ্যাটি অ্যাসিড বলেছিলাম, এই ফ্যাটি অ্যাসিডের পরিসর কার্বন সংখ্যা থাকবে 14 থেকে 16। আর যে অ্যালকোহলে বলছিলাম, এই অ্যালকোহলে পরিসর কার্বন থাকবে 16 থেকে 32। ঠিক আছে? মৌচাক থেকে প্রাকৃতিক মোম পাওয়া যায়। যে মৌমাছি যে চাকটা গঠন করে সেখান থেকে আমরা প্রাকৃতিকভাবে মোম পাবো। উদ্ভিদের কাণ্ড, পাতা, ফুল, ফলের ত্বক ইত্যাদি মোম পাওয়া যায়। যেমন আপেল, খেজুর, হ্যাঁ ইত্যাদি ফল দেখবা যে উপরে আবরণটা অনেক সময় তৈলাক্ত থাকে এবং পিচ্ছিল থাকে। হাত দিয়ে যদি আমরা অনেক সময় আঁচড় দিই তাহলে দেখবো যে সাদা হয়ে যাচ্ছে। হ্যাঁ, কারণ এটা কি? ওটা হলো মোমের লেয়ার। তো এটা কি করে, যেহেতু এগুলো হলো গ্রীষ্মপ্রধান ফল, হ্যাঁ, আরব বা যেগুলো যে তাপমাত্রা অনেক বেশি সে সমস্ত এলাকার ফল, এবং সেখানে অনেক রোদ হয় বা অনেক তাপ লাগে, এই কারণে উদ্ভিদের প্রশোধন হয় খুব বেশি। এই প্রশোধন রোধ করার জন্য তখন কি হয়, এই মোমগুলো ভূমিকা রাখে। মোমের কাজ, তাহলে উদ্ভিদের অঙ্গের উপরিতলে প্রতিরোধক হিসেবে কাজ করে। আর মোমের লেয়ার থাকলেও পোকামাকড় বা অন্য কোনো প্রাণী, হ্যাঁ, সহজে অ্যাটাক করতে পারবে না, এই জন্য প্রতিরোধক হিসেবে কাজ করে। উদ্ভিদের কোষ প্রাচীরে কিউটিন ও সুবেরিন মোম জাতীয় পদার্থ। মোম থেকে মোমবাতি তৈরি হয়। আর মোম বিভিন্ন প্রসাধন শিল্পেও কিন্তু ব্যবহার করা হয়। মোম কিন্তু অনেক প্রসাধন শিল্পে ব্যবহার হয়। যেমন অনেক নেল পালিশ দাও, নেল পালিশেও কিন্তু মোম ব্যবহার করা হয়। হ্যাঁ, এই জন্য কিন্তু ইসলামে নেল পালিশ, হ্যাঁ, মানে ব্যবহারটা না করাই ভালো। কারণ অনেক সময় উজু হয় না, কারণ মোমের লেয়ারটা থাকলে দেখা যাবে পানি পৌঁছাবে না, উজু হবে না। এই ছিল তাহলে সরললিপিড। সরললিপিডের 2টা ভাগ ছিল, একটা ছিল স্নেহদ্রব্য বা ট্রাইগ্লিসারাইড, আর আরেকটা ছিল মোম। আমরা লিপিডকে 3 ভাগে ভাগ করেছিলাম। 1 নম্বর ছিল সরললিপিড, 2 নম্বর হলো যৌগিক লিপিড, 3 নম্বর হলো উদ্ভূত লিপিড। তাহলে সরললিপিড শেষ। এবার আমরা আসবো যৌগিক লিপিড। যৌগিক লিপিড কাকে বলে? সরললিপিডের সাথে প্রস্থেটিক গ্রুপ, সরললিপিডের সাথে প্রস্থেটিক গ্রুপ হিসেবে কিছু জৈব এবং অজৈব পদার্থের মিশ্রণ থাকে। হ্যাঁ, মিশ্রণে যে লিপিড তৈরি হয় তাকে যৌগিক লিপিড বলে। তাহলে আমরা এখানে সরললিপিডের সাথে কাকে পাবো? প্রস্থেটিক গ্রুপ। প্রস্থেটিক গ্রুপটা জৈব পদার্থ হতে পারে বা অজৈব পদার্থ হতে পারে। আমরা এই জৈব ও অজৈব পদার্থকে প্রস্থেটিক গ্রুপ বলতে পারি বা অলিপিড অংশ বলতে পারি। তাহলে সরললিপিডের সাথে অলিপিড অংশ বা জৈব অজৈব পদার্থ বা প্রস্থেটিক গ্রুপ, হ্যাঁ যেটা বলবো সেটাই হবে। হ্যাঁ, পদার্থের মিশ্রণে যে লিপিড তৈরি হয় তাকে যৌগিক লিপিড বলে। এটি স্নেহ ও অস্নেহ জাতীয় পদার্থের যৌগ। তাহলে স্নেহটা হলো লিপিড, হ্যাঁ সরল লিপিড, আর অস্নেহটা হলো জৈব ও অজৈব পদার্থ। যৌগিক লিপিড হলো 4 ধরনের। 1 নম্বর হলো ফসফোলিপিড। তাহলে ফসফোলিপিডে আমরা কি দেখবো? গ্লিসারল, ফ্যাটি অ্যাসিড, এটা সরল লিপিডের অংশ। গ্লিসারল আর ফ্যাটি অ্যাসিড এটা সরল লিপিডের অংশ, এবং ফসফেট হলো অলিপিড অংশ।
বা প্রস্থেটিক গ্রুপ বলতেছি। তাহলে গ্লিসারল, ফ্যাটি অ্যাসিড ও ফসফেটের সমন্বয়ে গঠিত লিপিডকে বলা হয় ফসফোলিপিড। উদাহরণ লেসিথিন, সেফালিন, প্লাজমালোজেন ইত্যাদি কয়েকটি উল্লেখযোগ্য ফসফোলিপিড। প্লাজমা ঝিল্লি, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্টের ঝিল্লি ইত্যাদি ফসফোলিপিড দিয়ে তৈরি। আমরা দেখেছি কোষ পড়ানোর সময়। কোষ ঝিল্লি বিভিন্ন কোষ অঙ্গাণুর ঝিল্লির গাঠনিক উপাদান হিসেবে কাজ করবে। আয়ন বাহক হিসেবে কাজ করে। ফসফোলিপিড রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। কোষের ভেদ্যতা পরিবহন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। উদ্ভিদ তেল ফসফোলিপিড সমৃদ্ধ। এই ছিল ফসফোলিপিডের গঠন এবং কাজ। তাহলে আমরা যৌগিক লিপিড আরো কিছু পাবো, গ্লাইকোলিপিড। তাহলে এখানে গ্লাইকোলিপিড কি দ্বারা গঠিত? সরল লিপিডের সাথে শর্করা যখন যুক্ত থাকবে, তাহলে শর্করা হলো প্রস্থেটিক গ্রুপ বা আমরা বলতে পারি অলিপিড অংশ, তখন তাকে আমরা বলবো গ্লাইকোলিপিড। উদ্ভিদের যে ফটোসিনথেটিক অঙ্গ আছে সেই ফসফোলিপিড অপেক্ষা গ্লাইকোলিপিড বেশি থাকে। হ্যাঁ, ফটোসিনথেটিক অঙ্গ বলতে ক্লোরোপ্লাস্টকে বোঝায়। এই ক্লোরোপ্লাস্টে গ্লাইকোলিপিডের পরিমাণ বেশি। ক্লোরোপ্লাস্টের যে ঝিল্লি আছে সেখানেও গ্লাইকোলিপিড অধিক থাকে। এতে অনেক সময় গ্যালাক্টোজ থাকে। গ্যালাক্টোজ থাকলে তখন তাকে আমরা বলবো গ্যালাক্টোলিপিড। সূর্যমুখী ও তুলার বীজ থেকে গ্লাইকোলিপিড শনাক্ত করা হয়েছে। আমরা স্যার কোষঝিল্লিতে গ্যালাক্টোজ কি? গ্যালাক্টোজ হলো এটা একটা মনোস্যাকারাইড। গ্যালাক্টোজটা হলো এক ধরনের মনোস্যাকারাইড। তাহলে আমরা বলতেছি যে গ্লুকোজের জায়গায় গ্লুকোজ থাকলে বলবো গ্লাইকো, আর যদি সেই গ্লাইকো বা গ্লুকোজের জায়গায় যদি গ্যালাক্টোজ থাকে, আর গ্যালাক্টোজটা হলো শর্করা প্লাস এর সাথে যদি সরললিপিড থাকে, তখন তাকে আমরা বলবো গ্যালাক্টোলিপিড। তাহলে গ্লুকোজের জায়গায় গ্যালাক্টোজ থাকলে এবং গ্যালাক্টোজের সাথে যদি সরললিপিড সংযুক্ত থাকে, তখন তাকে আমরা বলবো গ্যালাক্টোলিপিড। তাহলে গ্যালাক্টো গ্যালাক্টোলিপিড, ঠিক আছে। আর আমরা বলছি কোষঝিল্লিতে আমরা দেখবো, কোষঝিল্লিতে আমরা দেখেছি ফ্লুইড মোজাইক মডেল পড়ার সময় যে গ্লাইকোপ্রোটিন ও গ্লাইকোলিপিড যখন মিলিত হয় তখন তাকে আমরা বলেছিলাম গ্লাইকোফেলিক্স। নিশ্চয়ই মনে আছে, ফ্লুইড মোজাইক মডেল পড়ানোর সময় এটা বলা হয়েছিল গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিড যখন একসাথে যুক্ত থাকে তখন সেটা হচ্ছিল গ্লাইকোক্যালিক্স। কাজ, গ্লাইকোলিপিডের ফটোসিনথেটিক অঙ্গাণু মানে ক্লোরোপ্লাস্ট গঠনে ভূমিকা রাখে। ফটোসিনথেসিস মানে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সাহায্য করে। সালফোলিপিড, যে গ্লাইকোলিপিডে সালফার থাকে তাকে সালফোলিপিড বলে। উদ্ভিদে প্রচুর পরিমাণে এই জৈব যৌগটি পাওয়া যায়। লিপোপ্রোটিন, লিপিডের সাথে প্রোটিন, এখানে লিপিড হলো সরল লিপিড, সরল লিপিড হতে পারে বা অন্যান্য লিপিডও হতে পারে। হ্যাঁ, ওটা আমরা পরে আসছি। তাহলে লিপিডের সাথে প্রোটিন যুক্ত হয়ে যে জৈব রাসায়নিক পদার্থ গঠন করে তাকে লিপোপ্রোটিন বলে। তাহলে লিপিডের মধ্যে যেগুলো থাকবে, লিপিড অংশের মধ্যে যেগুলো থাকবে, কোলেস্টেরল থাকতে পারে, এস্টার থাকতে পারে, ফসফোলিপিড থাকতে পারে, আর তার সাথে কে থাকবে? প্রোটিন। তাহলে লিপিডের মধ্যে 3 ধরনের লিপিড এখানে থাকতে পারে আর তার সাথে সংযুক্ত হবে প্রোটিন। তাহলে কোষের মাইটোকন্ড্রিয়া ও ক্লোরোপ্লাস্টের যে ঝিল্লি, সেই ঝিল্লি হলো লিপোপ্রোটিন নির্মিত। লিপোপ্রোটিন মানে হলো এখানে লিপিড থাকবে প্লাস প্রোটিন থাকবে। কোষ অঙ্গাণুর গাঠনিক উপাদান হিসেবে বিদ্যমান, কারণ আমরা জানি মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট এই সমস্ত অঙ্গাণুর যে গাঠনিক উপাদান হিসেবে লিপোপ্রোটিন থাকে। লিপোপ্রোটিন মাইটোকন্ড্রিয়াতে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের সাথে জড়িত থেকে শক্তি তৈরিতে সাহায্য করে। শক্তি মানে এটিপি। তাহলে এই ছিল যৌগিক লিপিডের শ্রেণীবিভাগ। যৌগিক লিপিড এই 4 ধরনের। এবার আমরা আসবো উদ্ভূত লিপিড। উদ্ভূত লিপিড আমরা কাকে বলতেছি? যৌগিক লিপিডের আদ্র বিশ্লেষণ, মানে আমরা এই যে ইতিমধ্যে যে 4 ধরনের যৌগিক লিপিড পড়লাম সেগুলোই হলো যৌগিক লিপিড। সেগুলোকে যদি আদ্র বিশ্লেষণ করা হয়, আদ্র বিশ্লেষণ বিভিন্ন ভাবে করা যেতে পারে। আমরা এনজাইমের দ্বারা করতে পারি, তাপের দ্বারা করতে পারি, বা কৃত্রিম কোনো রাসায়নিক পদার্থ দ্বারা করতে পারি। তাহলে যৌগিক লিপিডের আদ্র বিশ্লেষণের পরে যে লিপিড পাওয়া যায় তারাই উদ্ভূত লিপিড। ওকে, তাহলে উদ্ভূত লিপিড আমরা কাকে বললাম? যৌগিক লিপিডের আদ্র বিশ্লেষণ করলে যে লিপিড পাওয়া যাবে তাকে বলবো উদ্ভূত লিপিড। আবার যেসব যৌগ আইসোপ্রিন এককের পলিমার দিয়ে গঠিত তাকে টার্পিনয়েড লিপিড বলে। এই উদ্ভূত লিপিডের আরেকটা নাম টার্পিনয়েড লিপিড, কারণ
এই যৌগগুলো আইসোপ্রিন একক এর পলিমার দ্বারা গঠিত। হোয়াট ইজ আইসোপ্রিন? আইসোপ্রিন হলো এমন একটা যৌগ, হ্যাঁ, সেটা হলো 5টা কার্বন থাকবে আর 8টা হাইড্রোজেন থাকবে। ঠিক আছে, তাহলে কতগুলো আইসোপ্রিন একক মিলিত হয়ে এই ধরনের উদ্ভূত লিপিড তৈরি করে। যেমন স্টেরয়েড, টার্পিন, রাবার ইত্যাদি হলো টার্পিনয়েড লিপিডের কয়েকটা উদাহরণ। ঠিক আছে, আমরা এখানে টার্পিনয়েড লিপিডের তিন প্রকার আমরা টার্পিনয়েড লিপিড বা উদ্ভূত লিপিডের ভাগ আমরা করতেছি। তাহলে আমরা 1 নম্বরটা হলো স্টেরয়েড। তাহলে স্টেরয়েড কাকে বলে? 27 থেকে 29 কার্বন পরমাণু বিশিষ্ট আইসোপ্রিনয়েড যৌগকে স্টেরয়েড বলে। এরা উদ্ভিদে মুক্ত অথবা ফ্যাটি অ্যাসিডের সাথে যুক্ত অবস্থায় থাকতে পারে। স্টেরয়েড যখন ফ্যাটি অ্যাসিডের সাথে যুক্ত থাকবে তখন আমরা তাকে গ্লাইকোসাইড বলবো। আবার স্টেরয়েডে যদি হাইড্রোক্সিল গ্রুপ যুক্ত থাকে তখন তাকে বলা হয় স্টেরল। তাহলে যে স্টেরয়েডে হাইড্রোক্সিল গ্রুপ যুক্ত থাকবে তাকে স্টেরল বলা হয়। ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া ছাড়া অন্যান্য উদ্ভিদে স্টেরল বিদ্যমান, শুধু ব্যাকটেরিয়া এবং সায়ানোব্যাকটেরিয়ায় স্টেরল থাকে না। আমরা কয়টা স্টেরলের নাম শিখি: কোলেস্টেরল, আর্গেস্টেরল, স্টিগমাস্টেরল, বিটা সিস্টোসেরল, ডিজিটালিন ইত্যাদি স্টেরয়েডের উদাহরণ। চিকিৎসায় স্টেরয়েড ব্যবহৃত হয়, বিভিন্ন প্রকার চিকিৎসায় স্টেরয়েড ব্যবহৃত হয়। যেমন ডিজিটালিন নামক স্টেরয়েড ওষুধ হিসেবে হৃদরোগে ব্যবহৃত হয়। তাহলে স্টেরয়েড কিন্তু আমরা অহরই খাই। যেমন অনেক সময় দেখা যায় যে আমাদের যখন থাইরয়েড কোনো প্রবলেম থাকে বা আমাদের হরমোনাল কোনো যদি প্রবলেম থাকে, যেমন মেয়েদের ক্ষেত্রে পিরিয়ড বা মিন্স যেটাকে বলে, এটাকে নর্মাল করার জন্য মেয়েরা এক ধরনের পিল সেবন করে। সেই পিলটাও কিন্তু আসলে এক ধরনের স্টেরয়েড। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু স্টেরয়েড ওষুধ প্রায় সময় খাই। স্টেরয়েড ওষুধের একটাই হলো খারাপ দিক, যে এটা যে উদ্দেশ্যে খাওয়া হয় সে উদ্দেশ্যটা সফলভাবে ঠিক হয়ে যায়, কিন্তু এর সাইড ইফেক্টটা হলো ওবেস বা মোটা মোটা হয়ে যায়। এটা হলো তার একটা সাইড ইফেক্ট। এই জন্য স্টেরয়েড ওষুধগুলো যত অ্যাভয়েড করা যায় ততই ভালো, খুব কম খেতে হয়। টারপিনস 10 থেকে 40 কার্বন পরমাণু বিশিষ্ট আইসোপ্রিনয়েড যৌগকে রাবার বলা হয়। পুদিনা, তুলসী ইত্যাদিতে উদ্যায়ী তেল হিসেবে টারপিনস পাওয়া যায়। সুগন্ধি প্রসাধনী সামগ্রী তৈরিতে ও বার্নিশের কাজে ব্যবহৃত হয়। তাহলে টারপিনস আমরা দেখতে পাচ্ছি কয় কার্বন? 10 থেকে 40টি কার্বন। আমরা এখানে দেখলাম যে আইসোপ্রিন বলে একটা যৌগ, আইসোপ্রিন যৌগে কয়টা কার্বন ছিল? কেউ বলতে পারবা? আইসোপ্রিন যে যৌগটা বললাম এখানে কয়টা কার্বন ছিল? আইসোপ্রিন যে যৌগটা পড়লাম এখানে কয়টা কার্বন? এর উপরে লেখা আছে কয়টা? 5 কার্বন বলছে। 5টা। হ্যাঁ, তাহলে আমরা টারপিনসের সংজ্ঞায় বলেছি 10 থেকে 40টি কার্বন, বা এখানে তাহলে যদি আইসোপ্রিন বলি তাহলে 10 মানে কয়টা আইসোপ্রিন হবে? 2টা। আর 40 মানে কয়টা আইসোপ্রিন? 50 টা 40 মানে 8টা। তাহলে আমরা এই সংখ্যাটা 8টা। এভাবে বলতে পারি, 2 থেকে 8টি আইসোপ্রিন এর সমন্বয়ে যে আইসোপ্রিনের যৌগ হয় তাকে কি বলা হয়? ও এখানে রাবার বলা আছে, রাবারটা হবে না, এখানে বলতে হবে টারপিনস। হ্যাঁ, এখানে টারপিনস হবে, এখানে রাবারটা ভুল দেওয়া আছে, বুঝছো? তাহলে আমরা এখানে কি বলবো যে 10 থেকে 40টি কার্বন পরমাণু বিশিষ্ট আইসোপ্রিনের যৌগকে আমরা কি বলবো? টারপিনস। ওকে, বা আমরা কি বলতে পারি যে 2 থেকে 8টি আইসোপ্রিন এককের সমন্বয়ে গঠিত যৌগকে টারপিনস বলা যায়। ওকে, তাহলে এটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, পুদিনা, তুলসী ইত্যাদিতে আমরা টারপিনস পাবো। তাহলে পুদিনা উদ্যায়ী তেলটা বুঝো, মানে পুদিনা বা তুলসী উদ্ভিদে এখানে দেখা যাবে যে কিছু তেল সৃষ্টি হয় এবং এগুলো বাতাসে মিশে যায়, এগুলোকে বলা হয় উদ্যায়ী তেল। তাহলে এরা সুগন্ধি প্রসাধনী সামগ্রী তৈরিতে বা বার্নিশের কাজে, আমরা অনেক সময় বিভিন্ন কাঠের আসবাবপত্র যখন বার্নিশ করে তখন কিন্তু মিস্ত্রিরা এরকম টারপিনস মিশিয়ে দেয় যাতে রংটা লঘু হয়ে যায়, পাতলা হয়ে যায়। রাবার প্রায় 3000 থেকে 6000 আইসোপ্রিন একক যুক্ত হয়ে রাবার গঠন করে। রাবার উদ্ভিদের বৈজ্ঞানিক নামটা হলো হিবিয়া ব্রাজিলিয়ানসিস, গোত্র ইউফরবিয়েসি। উদ্ভিদ থেকে প্রাকৃতিকভাবে যে রাবারটা পাওয়া যাবে তাকে বলবো প্যারা রাবার। তাহলে এই উদ্ভিদ থেকে যে রাবারটা পাওয়া যায় সেটা হলো প্যারা রাবার। রাবার উৎপাদনকারী অন্যান্য উদ্ভিদগুলোর মধ্যে ফিকাস এলাস্টিকা, প্যালাকোইয়াম, ভুট্টা,
ক্যাস্টিলা ইলাস্টিকা, এগুলো এগুলো থেকেও রাবার পাওয়া যায়। প্রাকৃতিক রাবার ছাড়াও কৃত্রিম উপায়ে রাবার তৈরি করা হয়, এদেরকে বলা হয় গাম। রাবারের ব্যবহারটা হলো ট্রাক, বাস, মোটর গাড়ি, রিক্সা, সাইকেল ইত্যাদি টায়ার তৈরিতে রাবারগুলো ব্যবহার হয়। আমরা যে ইরেজার ব্যবহার করি সেগুলো কিন্তু এই রাবার থেকেই তৈরি। তাহলে এই ছিল উদ্ভূত লিপিডের শ্রেণীবিভাগ। আমরা এখানে এখন আসবো কোলেস্টেরল। কোলেস্টেরল যেটা আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ উপাদান, এটা সম্পর্কে এখন আমরা জানবো। তাহলে কোলেস্টেরল আমরা একটু আগে পড়লাম 3 ধরনের উদ্ভূত লিপিড, স্টেরয়েড, আরেকটা টার্পিনস, আর আরেকটা ছিল রাবার। এই তিনটার মধ্যে কোলেস্টেরল কোন ভাগে পড়ে? স্টেরয়েডের মধ্যে পড়ে, না রাবারের মধ্যে পড়ে, না টার্পিনসের মধ্যে পড়ে? কোলেস্টেরল কোনটার মধ্যে পড়ে, কেউ বলতে পারবা? স্টেরয়েডের মধ্যে। স্টেরয়েড, গুড। কারণ আমরা জানি যে যেসব স্টেরয়েডে হাইড্রোক্সিল গ্রুপ যুক্ত আছে তাকেই বলবো কোলেস্টেরল। তাহলে এটি একটি জটিল মনোহাইড্রক্সি গণ অ্যালকোহলিক দ্রব্য। এটি সাদা স্ফটিকাকার বস্তু যা পানিতে অদ্রবণীয় কিন্তু জৈব দ্রাবকে দ্রবণীয়। ফ্যাটি অ্যাসিডের সাথে কোলেস্টেরল বিক্রিয়া করে মোম তৈরি করে। কোলেস্টেরল কোষের একটি অতি প্রয়োজনীয় উপাদান। এটি কোষ ঝিল্লির প্রবেশ্যতা নিয়ন্ত্রণ করে। আলু, টুকরি আলুতে কোলেস্টেরল বেশি পাওয়া যায় এবং প্রাণীদেহে খুব বেশি পরিমাণে পাওয়া যায়। কোলেস্টেরল দুই ধরনের হয়, একটা এলডিএল আর একটা হলো এসডিএল। হ্যাঁ, মানুষের রক্তে এসডিএল এর মাত্রা বেশি থাকা ভালো, তবে এলডিএল এর মাত্রা কম থাকা ভালো। তাহলে এসডিএল কত থাকতে হবে? 40 মিলিগ্রাম পার ডেসিলিটারের বেশি, আর এলডিএল থাকতে হবে 100 মিলিগ্রাম পার ডেসিলিটারের কম। মানুষের রক্তে এর স্বাভাবিক মাত্রা 0.15 থেকে 1.2% হয়। আর স্ত্রী লোকের রক্তে ভাগ্যক্রমে দেখা যায় এসডিএল বেশি এবং এলডিএল কম। পুরুষে এর বিপরীত, পুরুষে এসডিএল কম থাকবে এবং এলডিএল বেশি থাকবে। এসডিএলটা কিন্তু ভালো লিপিড, হাই লো ডেন্সিটি লাইপোপ্রোটিন এলডিএল, এটা হলো খারাপ লিপিড। তাহলে এই খারাপ লিপিড কিন্তু পুরুষের রক্তে বেশি, আর মহিলাদের রক্তে এলডিএল এর পরিমাণটা কম থাকে। এই জন্য দেখা যায় যে পুরুষ অপেক্ষা স্ত্রী লোকের হৃদরোগ কম হয়। রক্তে কোলেস্টেরলের স্বাভাবিকের চেয়ে বেশি থাকলে, কোলেস্টেরলের পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেশি থাকলে রক্তনালী সরু হয়ে হৃদযন্ত্রে রক্ত চলাচল কমে যায়। ফলে একটা রোগ হয়, সেই রোগটার নাম করোনারি থ্রম্বোসিস। এটা পুরুষে বেশি হবে, কারণ পুরুষের হৃৎপিণ্ডে ধমনী আছে, ধমনীর নাম হলো করোনারি ধমনী। সেই করোনারি ধমনীর যে প্রাচীর আছে, সেই প্রাচীরে কোলেস্টেরলের যে এলডিএল গুলো আছে সেগুলো জমে যায়, যার কারণে ধমনীর যে ভিতরে যে নালীটা আছে সেই নালীর যে গহ্বর সেটা চিকন হয়ে যায়, রক্ত চলাচল ব্যাঘাত হয়। এর কারণে তখন পুরুষের করোনারি থ্রম্বোসিস নামক রোগটি হয়ে থাকে। ওকে, তাহলে এলডিএল এটা খারাপ লিপিড, এটা পুরুষের রক্তে বেশি আছে, এই জন্য পুরুষের এই করোনারি থ্রম্বোসিস রোগটি হয়ে থাকে। এটা কিন্তু অনেক সময় পরীক্ষায় দিয়েই থাকি যে পুরুষের করোনারি থ্রম্বোসিস রোগ হওয়ার পেছনে কারণটা কি। তাহলে কারণটা বুঝতে পারলাম। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, সময় প্রায় শেষ, আমরা আর 1 মিনিট মতো আছে। তো এটা হলো জীবদেহে লিপিডের ভূমিকা। আমরা এখানে দেখতে পাচ্ছি খাদ্য, লিপিড জীবদেহে খাদ্য হিসেবে সঞ্চিত আছে। কোষঝিল্লি থেকে শুরু করে অধিকাংশ কোষাঙ্গাণুর আবরণী গঠনে ফসফোলিপিড দিয়ে গঠিত। গ্লাইকোলিপিড সালোক সংশ্লেষণে ভূমিকা রাখে। ফসফোলিপিড কোষের আয়নের বাহক হিসেবে কাজ করে। তারপরে উৎসেচক, উৎসেচকের প্রস্থিতিক গ্রুপ হিসেবে ফসফোলিপিড কাজ করতে পারে। প্রাণীদেহের ত্বকের নিচে চর্বি তাপ নিরোধক হিসেবে কাজ করে, এবং মোম জাতীয় লিপিড উদ্ভিদের কাণ্ড ও কিউটিকল বিদ্যমান প্রসারণ হ্রাস করে। টার্পিনস জাতীয় লিপিড উদ্ভিদের সুগন্ধি সৃষ্টি করে, যেগুলো আমরা এর মধ্যে পড়েছি। তো এই আজকে তাহলে আমরা এখানে শেষ করছি। কাজগুলো কিন্তু অলরেডি আমাদের পড়া হয়েছে, লিপিডের যে বিভিন্ন শ্রেণী বিভাগগুলো যখন পড়া হয়েছে ওখানে আমরা অল্প অল্প করে এগুলো পড়েছি, ওগুলো এখানে আবার আলাদাভাবে দেওয়া আছে। তো ঠিক আছে, আজকে তাহলে এখানে শেষ করছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।